2025 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলছেন প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। এবং সর্বশেষ জানাবো, জামায়াতের একজন নেতাও মানবতা বিরোধী অপরাধ করেননি বলছেন ডক্টর মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 2025 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলছেন প্রধান উপদেষ্টা। আগামী বছর 2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না। ভাষণে ডক্টর ইউনূস বলেন, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবেই বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক বড় কাজ। ডক্টর ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরো কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সেই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটারেরা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে বলে জাতির উদ্দেশ্যে বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। প্রধান রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারী আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই এই মর্মে ৩রা ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। তিনি আরও লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসিফ নজরুল লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এজন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার থানাবাজার এলাকায় মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করে বর্ণী ও কাঁঠালবাড়ি এলাকার লোকজন। পরে দুপুর 2টার দিকে সিলেট থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিকেল 3টা পর্যন্ত পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এর আগে শনিবার সন্ধ্যা 6টার দিকে থানা বাজার এলাকায় একটি দোকানে মোবাইল ফোন চার্জকে দেওয়াকে কেন্দ্র করে দুই যুবকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। পরে রাত 9টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে আহত হয়ে অন্তত 20 জন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার জেরে রোববার সকাল 10টায় বর্ণী এলাকার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। বেলা 11টার দিকে শত শত মানুষ 10 কিলোমিটার সড়ক পায়ে হেঁটে থানাবাজার এলাকায় অবস্থান নেন। অপরদিকে থানাবাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় কাঁঠালবাড়ির লোকজন। দুপুর 2টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষে। এতে থানাবাজার বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বারবার চেষ্টা করেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে দুপুর 2টায় সিলেট থেকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিকাল 3টা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। জামায়াতের একজন নেতা মানবতা বিরোধী অপরাধ করেননি বলছেন ডক্টর মাসুদ। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাজানো মামলায় জামায়াত নেতাদের হত্যা করেছেন। আজ শেখ হাসিনা নিজেই গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধে প্রকৃত আসামি। জামাত ইসলামীর একজন নেতাকর্মীও মানবতা বিরোধী অপরাধ করেননি। ডক্টর মাসুদ বলেন, স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশ আলোর পথ পায়নি। অন্ধকার জগৎ থেকে বাংলাদেশকে বের করে আলোর জগতে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আলোকিত বাংলাদেশ গড়তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে আসে। ডক্টর মাসুদ আরো বলেন, একজন বিবেকবান আইনজীবী কি বলতে পারবেন মানুষের তৈরি আইনের ন্যায় বিচার হয় বা হয়েছে? যদি ন্যায় বিচার হতো তাহলে জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে ভারতের পরামর্শে শেখ হাসিনার সাজানো মামলায় সবাই মুক্ত পেত। কেন সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি? কেন আদালত থেকে সাক্ষীকে গুম করে নিয়ে যেতে হলো? এর কারণ ন্যায় বিচার ছিল না। জামায়াতের এই নেতা বলেন, জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী নয়, জামায়াত ইসলামী মর্যাদাশীল স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের স্বাধীনতাকে ভারত যদি বিশ্বাস করত তাহলে তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত হানত না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।